নিজ হাতে যে নিজের দিদিভাইয়ের মৃত্যু নিশ্চিত করতে হবে সেটা কোনোদিনও কল্পনাও করতে পারেনি শ্রদ্ধা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়পূর্ণাকে অপারেশন থিয়েটারে নেওয়া মাত্রই যখন রাইকে বলতে থাকে শ্রদ্ধা দিদিভাই তুই একদম টেনশন করিস না, তোর অপারেশন যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমি তোর পাশে আছি এবং তোকে ভরসা দেওয়ার জন্য কিন্তু আমি ডক্টর সুভদ্রার কাছ থেকে পারমিশন নিয়ে এখানে এসেছি। অন্যদিকে সার্থক বলতে থাকে যে না দিদিভাই একা কিন্তু তোমার বোন না, বরঞ্চ আমিও কিন্তু তোমার এই অপারেশন চলাকালীন গোটা টাইম জুড়ে এখানে থাকবো। অন্যদিকে রাই মুচকি হাসি দেয় এবং রাই অনবরত যখন চোখ থেকে জল ফেলতে থাকে ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে কি দিদিভাই তুই এরকম করে কাঁদছিস কেন বলতো। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে কাঁদার যথেষ্ট পরিমাণে কারণ আছে, সেটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন অবশেষে রাইকে অবশ করার জন্য যখন ইঞ্জেকশন পুশ করা হয় ঠিক সেই মুহূর্তেই রাইয়ের অপারেশনের মাধ্যমে যখন সি সেকশন করে রাইয়ের সন্তানকে বের করে আনা হয় তখন ডক্টর সুভদ্রা বলতে থাকে যে স্রোতস্বিনী তুমি বরঞ্চ নিজ হাতে তোমার রাই দিদিভাইয়ের গর্ভে থেকে সন্তানটাকে বের করো। অন্যদিকে রাইয়ের সন্তানটাকে পৃথিবীতে প্রথমবারের মতন বার করানো মাত্রই যখন স্রোত দেখতে পায় যে কন্যা সন্তান হয়েছে ঠিক সেই মুহূর্তে স্রোত আনন্দে আবেগ আপ্লুত হয়ে অঝরে কাঁদতে থাকে এবং ডক্টর সুভদ্রা বলতে থাকে যে কাদার সময় ফুরিয়ে যাচ্ছে না, এখনও অনেকটা সময় পাবেন আপনি কাদার জন্য, তাই বরঞ্চ এখন যতটুকু আনন্দ করার করে নিন। অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে দেখেছো সার্থক আমার রায় দিদি ভাইয়ের সন্তান অবশেষে পৃথিবীর আলো দেখেছে, অবশেষে আমার রায় দিদি ভাই লড়াইয়ে জিতে গিয়েছে। অন্যদিকে সার্থক বলতে থাকে যে এবার শুধু রায় দিদিভাইকে সুস্থ সবল করে আমরা বাড়ি ফিরিয়ে নিয়ে যাই, তারপরে দেখবে আমরা কতটা গ্র্যান্ড সেলিব্রেশন করি। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে গ্র্যান্ড সেলিব্রেশন না শোকের মাধ্যমে ছেয়ে যায় সেটাই আপনারা দেখুন। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কেন ডক্টর আপনি এরকম করে কথা কেন বলছেন বলুন তো, যতবারই আমরা আনন্দের কথা ভাবছি ততবারই আপনি কেন এরকম শোকের কথা বলছেন বলুন তো। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে ওদিকে তাকিয়ে দেখুন আপনার বোনের কোনো রকম কোনো রেসপন্স নেই, তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো স্রোতস্বিনী যে তোমার দিদি ভাইয়ের ভেতরে কতটা জ্বালা পোড়া এবং কতটা যন্ত্রণা চলছিল যখন কিনা একটা মা লেবার পেনের মধ্যে দিয়ে যায় না, তার শরীরটা যে কতটা দুর্বল হয়েছে সেটা তুমি এখন হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু ডক্টর হিসেবে তুমি নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে তার ভেতরটা একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছিলো এবং এর উপরে ও একেই তো যথেষ্ট পরিমাণ কমপ্লিকেটেড প্রেগনেন্সি ছিল, অথচ সে যখন লাস্টবার আমার কাছে চেক আপের জন্য এসেছিল ডেলিভারির আগে তখন আমি ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে এই সন্তানটাকে জন্ম দিলেও কোনো মতে বাঁচতে পারবে না, যে কোনো একজন বাঁচবে। এই সত্যটা ও সকলের কাছ থেকে তোমাদের লুকিয়ে গিয়েছে, হয়তো বা এই জিনিসটা তোমার জামাইবাবু জানতেও পারে, কিন্তু আমার কোনো মতে মনে হয় না যে রাই কথাটা বলেছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে সত্যি তো দিদিভাই এতটা চুপচুপ হয়ে গিয়েছে কারণ দিদিভাই কোনো রেসপন্স করছে না কেন। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে ওই যে দেখো মনিটরের মধ্যে সব কিছু একদমই নীল হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমার আর এই কথাটা বলতে বাকি নেই যে তোমার দিদিভাই যার এই পৃথিবীতে বেঁচে নেই। অন্যদিকে ডক্টর সুভদ্রা বলতে থাকে যে কিন্তু তার শেষ একটা চেষ্টা করার জন্য এই তো ইঞ্জেকশনটা তোমাকে আমি তুলে দিলাম, তুমি বরঞ্চ এই হাতে তোমার দিদিভাইকে ইঞ্জেকশনটা পুশ করে শেষ একটা চেষ্টা করে দেখলেও দেখতে পারো। অন্যদিকে রাইকে শেষ ইঞ্জেকশনটা পুশ করার সত্ত্বেও রাইয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স না পাওয়া মাত্রই স্রোত অঝরে কাঁদতে থাকে, সার্থককে চাপতে থাকে এবং বলতে থাকে যে সব শেষ সার্থক। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।